তোমাদের প্রথম সেমিস্টারে 33 ক্রেডিট। 33 ক্রেডিটের মধ্যে তোমরা কয়টা কোর্স করবে দেখো? 4টা কোর্স করবে। 111, 112, 113, 114 এবং ইংলিশ একটা কম্পালসরি কোর্স আছে, এই কোর্সটা তোমরা করবে। প্রত্যেকটা কোর্সের ক্রেডিট হলো 3 ক্রেডিট করে। এখানে আমি তোমাদের প্রথম সেমিস্টারে ক্লাস নেব বাংলা সাহিত্যের ইতিহাস আদি থেকে মধ্যযুগ পর্যন্ত, মানে আধুনিক যুগের পূর্ব পর্যন্ত। এটা আমি প্রথম ক্লাসে এই বিষয়ে আলোচনা করেছিলাম। আর দ্বিতীয় কোর্স যেটা বাংলা 112, বাংলা ভাষার প্রয়োগ বিধি। বাংলা ভাষার প্রয়োগ বিধি থেকে আমি তোমাদের সাথে আলোচনা করব। আমার যে আজকে মঙ্গলবারের যে ক্লাসটা, সেই ক্লাসটা হবে বাংলা ভাষার প্রয়োগ বিধি থেকে। তো এই কোর্সটা হলো 112 নাম্বার কোর্স। এই কোর্সে আসলে আমাদের কি কি বই আছে দেখো, সহায়ক বই আমাদের কি কি আছে। 101 কোর্সে আমি আগেই বলেছিলাম। 112 আমরা পড়ব বাংলা ভাষার উদ্ভব, ক্রমবিকাশ ও বাংলা লিপির সাধারণ পরিচিতি। আজ আমরা আলোচনা করব বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ নিয়ে। বাংলা লিপির পরিচিতি নিয়ে আমরা পরের ক্লাসটি করব বাংলা লিপি নিয়ে। ধ্বনি, বর্ণ, অক্ষর, শব্দ গঠন প্রক্রিয়া, শব্দের বিশিষ্টার্থ, ব্যবহার, বাংলা বানান থেকে পড়ব ভাষারীতি, সাধু ও চলিত। ভাষারীতি নিয়ে আজকে তোমাদের একটু আমি ধারণা দিব, প্রাথমিক ধারণা ভাষারীতি থেকে আমি দেব, তারপরে আবার বিস্তারিত পরে আলোচনা করব। এবং বাংলা লিখন কৌশল, কিভাবে প্রতিবেদন লিখতে হয়, স্মারকলিপি লিখতে হয়, জীবন বৃত্তান্ত, সাক্ষাৎকার, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমার একটা জিনিস তোমরা জানতে চেয়েছিলে যে আমার ইউটিউব চ্যানেলের এই নামটা কি। এই যে আমার এরকম লোগো দেওয়া থাকবে, বাংলা স্কুল আজিজুল মামুন বিএস, এরকম ইউটিউব চ্যানেল আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আজকের টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি আজিজুল ইসলাম মামুন, প্রভাষক, বাংলা বিভাগ। আজকের টিউটোরিয়ালে আমাদের আলোচ্য বিষয় ভাষা। ভাষা নিয়ে আসলে কার কি ধারণা? ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি, ভাষার জন্য আমরা সংগ্রাম করেছি, ভাষার বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, একটা ভূখণ্ড পেয়েছি। ভাষা জিনিসটা কি কেউ কি শেয়ার করবে? মনের ভাব প্রকাশ করার বাহন স্যার, মনের ভাব প্রকাশ করার বাহন ভাষা। আচ্ছা, মনের ভাব, যে মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করি। এখন মনের ভাব প্রকাশ করার মাধ্যম কয়টা হইতে পারে? আপাত দৃষ্টিতে কি মনে হতে পারে তোমার, যে মনের ভাব প্রকাশ করার আমাদের মাধ্যম কি রকম হতে পারে? ভাষা ছাড়াও তো এমনি যে পৃথিবীতে মাঝে মাঝে নিচে দিয়ে টিভি ইয়েতে দেখি। আচ্ছা, এটা হলো ইশারা ভাষা, যেটাকে বলে সাইন ল্যাঙ্গুয়েজ। আমরা একটু দেখি সামনে আগাই। হাত, পা, চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে আমার মনের যে ভাব আছে, ভাবটা প্রকাশ করার জন্য এই যে আমি কথা বলছি, কথা বলতে আমার কি লাগছে? কণ্ঠ লাগছে, কণ্ঠে ধ্বনি লাগছে। কখনো আমরা হাতে ইশারা দেই। আমি যখন মুখে কিছু প্রকাশ করতে পারি না, তখন আমরা হাতে ইশারা দিই। হাত যখন আমার অক্ষম থাকে, কণ্ঠ যখন অক্ষম থাকে, আমরা পা, চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা ইশারা দেওয়ার চেষ্টা করি। ভাব, এই যে ভাষা, যে আমরা ভাবটা যে প্রকাশ করি, মনের ভাবটা প্রকাশ করার জন্য আমরা রূপ নেই। এর একটা রূপ হলো মূর্ত রূপ, আরেকটা হলো বিমূর্ত রূপ। মূর্ত রূপটা এই যে দেখো, এই যে একজন বলছে আর একজন কানে শোনার চেষ্টা করছে, এই জিনিসটা হলো ভাষার মূর্ত রূপ। আর বিমূর্ত রূপ হলো, দেখো এই যে হাত দিয়ে এখানে কিছু বোঝানোর চেষ্টা করা হচ্ছে, আঙ্গুল দিয়ে একটা কি বোঝাচ্ছে, এটা ঠিক, দ্যাটস রাইট, এই জাতীয় কিছু ইঙ্গিত করছে। এখন দুইটাই কিন্তু ভাষা। একটা আমরা সরাসরি প্রকাশ করতে পারি, আর একটা কি মাধ্যম, ইশারা বা ইঙ্গিতের মাধ্যমে আমরা প্রকাশ করার চেষ্টা করি, কারণ পরিস্থিতি, পরিবেশ আমাদেরকে ভাষার এই রূপগুলা ব্যবহার করতে বাধ্য করে। আমরা এই যে দেখো, এখানে সরাসরি আমরা যে দুইজন কথা বলতেছি, এখানে ভাষার আদান প্রদান কি হচ্ছে? সরাসরি হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? ইশারার প্রয়োগ হচ্ছে, ইঙ্গিত দেওয়া হচ্ছে। কেন? কারণ তার ভাব প্রকাশ করার সরাসরি যে মাধ্যম আছে কণ্ঠধ্বনি, কণ্ঠ
হয়তো তার সঠিকভাবে কাজ করে না, তখন সে কিসে যাবে? ইশারায় চলে যাবে। সেই ইশারায় বা কণ্ঠধ্বনির মাধ্যমে আমরা মনের ভাব যখন কারো কাছে ভালোভাবে বা সম্পূর্ণরূপে উপস্থাপন করতে পারি, তাকেই বলা হবে ভাষা। মুখে উচ্চারিত ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের উপায়কে বলে ভাষা। আমরা মুখ দিয়ে বা ধ্বনির মাধ্যমে কিছু উচ্চারণ করে যখন আমাদের মনের ভাব প্রকাশ করি, সেটাকে বলা হবে ভাষা। ভাব বিনিময়ের অন্য উপায়গুলো ভাষার পর্যায়ে পড়ে না। ওইটাকে এই যে আমরা ইঙ্গিতে বা ইশারায় বলছি, এটা কিন্তু সরাসরি যে আমাদের মূর্ত রূপ বা আমরা মুখ দিয়ে যে বলছি, আমরা সরাসরি ভাষা আমরা কোনটাকে বলি? যেটা মুখ দিয়ে প্রকাশ করি, আরেকজন মুখ দিয়ে প্রকাশ করে, দুইজনের মাধ্যমে যে ভাবের বিনিময় হয়, সেটাই হলো ভাষা। এখন ওইটা কি মুখের ভাষা না বা আমার মূর্ত ভাষা না, কি হয়ে যাবে? ইশারা ভাষা হয়ে যাবে। যখন আমি ইঙ্গিত দিয়ে বলবো, ওইটাকে আসলে ভাষার পর্যায়ে সরাসরি বা আমার কণ্ঠ নালীর প্রয়োজন যখন আমার পড়ছে না, তখন সেটাকে আসলে আমরা পূর্ণ রূপ বা পূর্ণমাত্রার ভাষা হিসেবে আমরা চিহ্নিত করতে পারি না। যে কোনো ভাষার মূলে রয়েছে কণ্ঠধ্বনি। এখন আমরা এই যে ভাষা বলবো, ভাষার মূল কি? ভাষার মূল হলো আমাদের কণ্ঠধ্বনি। আমরা যে কণ্ঠ ব্যবহার করছি, কণ্ঠ হলো ভাষার মূল। কণ্ঠধ্বনি বলতে আমরা মানুষের উচ্চারিত অর্থবহ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বুঝি। এখন কণ্ঠধ্বনি মানে কি? আমাদের কণ্ঠ যেটা আছে, কণ্ঠ নিঃসৃত যেসব শব্দ বেরিয়ে আসবে, এটা যদি অর্থ প্রকাশ করে, একক ধ্বনি হইতে পারে কিংবা একাধিক ধ্বনি হইতে পারে, এই মিলে যখন একটা অর্থ বা ভাব নিয়ে আসবে, তখনই সেটাকে আমরা কি বলবো? কণ্ঠ ধ্বনি বলবো। আমাদের কণ্ঠ নালী নিঃসৃত মুখবিহবরের ভিতর থেকে যে শব্দগুলো বেরিয়ে আসবে, সেটা অর্থ প্রকাশ করবে। এটা একটা ধ্বনি হইতে পারে, একাধিক ধ্বনি হইতে পারে, মিলে যখন কোনো অর্থ প্রকাশ করে, তখন সেটা সেই শব্দটাকেই বলা হয় কণ্ঠধ্বনি। গলনালী, মুখবিহবর, জিহ্বা, ওষ্ঠ, নাসিক্য, স্বরতন্ত্রী ইত্যাদি বাক প্রত্যঙ্গের সাহায্যে মানুষ ধ্বনি উচ্চারণ করে। আমরা যারা মানুষ, আমরা এখানে মানুষের বিষয়টাই বলি। মানুষ কি করব? আমাদের গলনালীটা লাগবে, মুখবিহবর, মুখের ভিতরে বাতাস নড়াচড়া করবে, জিহ্বার প্রয়োজন পড়বে, ওষ্ঠের প্রয়োজন পড়বে, নাসিক্য, স্বরতন্ত্রী ইত্যাদি বাক প্রত্যঙ্গের সাহায্যে ধ্বনি উচ্চারণ করে থাকি আমরা। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত কণ্ঠধ্বনি হচ্ছে ভাষা মূল উপাদান। বাকযন্ত্র, ভোকাল কর্ড, আমরা ভোকাল কর্ড বলি না, যে গলার ভিতরে, ওইখান থেকে আসলে আমাদের কিসের উৎপন্ন হয়? স্বরের উৎপত্তিটা সেখান থেকে। স্বরের উৎপত্তি মানে কি? ধ্বনির উৎপত্তি হয় সেখান থেকে। এবং এইটাই হলো আসলে ভাষা বিকাশের মূল উপাদান। এই কণ্ঠ ধ্বনি যে তৈরি করে, এটা কার মাধ্যমে তৈরি হয়? বাকযন্ত্র, বা আমরা এটাকে স্বরতন্ত্রীয় বলি। মানে কি? এখান থেকে স্বর, যে তন্ত্র বা যে যন্ত্রের মাধ্যমে স্বর তৈরি হয়, সেই যন্ত্রটাকে আমরা স্বরতন্ত্রী বলি। বা ভাষার বিকাশের, ভাষা তৈরি, ভাষা উৎপাদনের মূল জায়গা হলো আমাদের স্বরতন্ত্রী বা বাকযন্ত্র। এখন তোমরা বলতে পারো, এটাকে তো আমরা বাক বলি, শব্দটাকে তো আমরা বাক বলি, এখানে কেন বাকযন্ত্র? আমরা যখন বানান এবং আমরা সন্ধি, আমরা যখন ব্যাকরণে আরো সামনে পড়বো, এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে। আজকে আর আমি এটা নিয়ে কথা বলছি না। এখন আমরা যদি সংজ্ঞায়িত করতে চাই, মানুষ তার মনের ভাব প্রকাশ করতে গিয়ে বাকযন্ত্রের সাহায্যে যে অর্থবোধক ধ্বনি সমষ্টি উচ্চারণ করে, সে ধ্বনি সমষ্টির নামই ভাষা। কি বলেছি? মানুষ বা আমরা সামাজিক জীব, ঠিক আছে? আমরা মনের ভাব, আমাদের অন্তর্নিহিত যে ভাব আছে, ভাব প্রকাশ করতে গিয়ে বাকযন্ত্রের সাহায্যে, বাকযন্ত্র মানে কি? যে যন্ত্রের সাহায্যে আমরা শব্দ তৈরি করি বা ভাষার বিকাশ ঘটাই, সেই যন্ত্রের সাহায্যে আমরা অর্থবোধক ধ্বনি সমষ্টি উচ্চারণ করি বা তৈরি করে থাকি, সেই ধ্বনি সমষ্টির নামই ভাষা। সেই ধ্বনি, একটা ধ্বনি না, একাধিক ধ্বনি যখন সমষ্টিবদ্ধ হয়ে বা একত্রিত হয়ে মানুষের মনের ভাব সম্পূর্ণরূপে, আমি যা বলতে চাই, আমি যদি বলি যে আমি বিশ্ববিদ্যালয়ে গিয়ে, এই যে বললাম, এই কথা বলা থেকে তোমরা স্পষ্ট হয়েছো যে আমি কি বলতে যাচ্ছি?
কেউ কি স্পষ্ট যে আমি কি বলতে চেয়েছি? আমি বিশ্ববিদ্যালয়ে গিয়ে কি করব, এটা কি তোমরা কেউ বলতে পারো? পড়াশোনা। স্যার ক্লাস করব, আমি আমি কি স্যার ক্লাস আমি করব। কি আমি কি বলেছি? আমি শুধু বলেছি আমি বিশ্ববিদ্যালয়ে গিয়ে। না না তার মানে কি আমার ভাবটা কি এখানে হ্যাঁ। স্পষ্ট হয়েছে? না না অর্থবোধক আছে। ঠিক আছে, আমার না স্যার, আমার ভাবটা এখানে স্পষ্ট হচ্ছে না। যখন স্পষ্ট হবে, আমি যদি বলি যে আমি বিশ্ববিদ্যালয়ে গিয়ে লাইব্রেরিতে ক্লাস করব বা লাইব্রেরিতে বই পড়ব, আমার একটা না ভাব স্যার কিন্তু- ভাব প্রকাশ হয় না। যখন আমি যদি বলি যে বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমি লাইব্রেরিতে বই পড়ব, তখন কিন্তু আমার একটা ভাব প্রকাশিত হচ্ছে। কিংবা আমি বিশ্ববিদ্যালয়ে গিয়ে স্যারের সাথে দেখা করব, এখন কোন স্যারের সাথে দেখা করব এটা কিন্তু স্পষ্ট হয় না। এখন যদি বলি যে বাংলা বিভাগের ভাষা বিষয়ক যিনি ক্লাস নেন সেই শিক্ষকের সাথে আমি দেখা করব, কিংবা যদি তার নাম জানি, যদি আমি বলি যে আমি বিশ্ববিদ্যালয়ে গিয়ে মামুন স্যারের সাথে দেখা করব, তখন কি কথাটা বা ভাবটা কি স্পষ্ট হয় না? এখানে কি কোনো আড়ালে কিছু থাকে? না স্যার, একদম স্পষ্ট। এই যে ভাব আমার ভিতরে বা তোমার ভিতরে, আমাদের ভিতরে যে ভাব প্রকাশ করার, স্পষ্ট করার যে বিষয়টা, সেটাই হলো ভাষা। মানুষ তার মনের ভাব প্রকাশ করতে গিয়ে বাক যন্ত্রের সাহায্যে যে অর্থবোধক ধ্বনি সমষ্টি উচ্চারণ করে, সে ধ্বনি সমষ্টির নামই ভাষা। ভাষা মানব সভ্যতার পূর্বশর্ত। আমরা কি সভ্যতার উত্তর আধুনিক যুগে আছি। এই যে সভ্যতার এখানে বিকাশ ঘটেছে বা আমরা এই পর্যায়ে এসেছি, ইশারার মাধ্যমে কাজ করতে গেলে একটা কাজ করা জটিল। মনে করো যে তোমার টেবিলের উপরে একটা চশমা আছে, একটা কলম আছে, একটা বই আছে, একটা মোবাইল আছে। আমি দূর থেকে ইশারা করলাম টেবিলে, আমি মুখে কিছু না বলে আঙ্গুল দিয়ে ইশারা করলাম টেবিলে। তুমি কি করলে? প্রথমে কলমটা দিলে আমাকে, আমি তখন আবার হাত দিয়ে না করলাম, না মানে না করে আমি বুঝালাম, হাত দিয়ে না করে আমি বুঝালাম এটা না, আবার আঙ্গুল দিয়ে দেখালাম ওইখান থেকে দাও। তখন তুমি মোবাইলটা তুলে দিলে, মোবাইলটা তোলার পরে আমি হাত দিয়ে না করলাম যে এইটাও নয়, তখন তুমি আবার এটা রেখে দিয়ে আবার আমি যখন আঙ্গুল দিয়ে ইশারা করলাম, তুমি তখন বাকি আছে কি কলম বা চশমা, তখন তুমি চশমাটা তুলে নিলে। তুলে নেওয়ার পর আমি আবার বৃদ্ধাঙ্গুলি দেখালাম, মানে কি দ্যাটস রাইট বা আমি এটাই চাচ্ছি। তখন কি তুমি আমার কাঙ্ক্ষিত জিনিসটি দিতে পারলে। কিন্তু এখানে আসলে এই যে ভাবের আদান প্রদান ইশারার মাধ্যমে, এটা কি সহজসাধ্য হয়েছে না জটিল হয়েছে? জটিল হয়েছে। জটিল হয়েছে। এখন ভাষা আমাদের কি করে যোগাযোগের ক্ষেত্রটা সহজতর করে। আমি বাংলা ভাষাভাষী মানুষ, তোমাদের একজন মনে করো যে বা জুমকি একজন আছো বা নাদিম যে কেউ আছো, একজন মান্দারিন চাইনিজ ভাষাভাষী মানুষ। তুমি তোমার ভাষাই ভালো বলতে পারো, আমি আমার ভাষাই ভালো বলতে পারি। ঠিক আছে, আমি পৃথিবীর আর কোনো ভাষা জানি না বাংলা ছাড়া, তুমি তোমার মান্দারিন বা চাইনিজ ভাষা ছাড়া তুমি আর কোনো ভাষা জানো না। এখন আমি তোমার দেশে বেড়াতে গেলাম, আমার পানির পিপাসা পেয়েছে, আমি তোমাদের শুধু বলে যাচ্ছি পানি দাও পানি দাও পানি দাও, তুমি আমার ভাষা বোঝো না, তুমি কি আমাকে পানি দিতে পারবে? আমার পিপাসাকে তুমি নিবারণ করতে পারবে? অবশ্যই না স্যার। সেই ক্ষেত্রে কি এখানে কি হচ্ছে? ভাষা সহজলভ্যতা বা সহজতর হচ্ছে না, যোগাযোগের ক্ষেত্রটা সহজতর হচ্ছে না। যে দুইজন মানুষ এখানে উপস্থিত, দুইজনের ভাষা ভিন্ন। দুইজনের ভাষা যখন এক হবে, তখন সেটা আরো সহজতর হবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় আমি একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা বাংলা ভাষায় পড়তে এসেছো, বাংলা আমাদের মাতৃভাষা, আমাদের জন্য সহজ। এখন আমাদের অন্যান্য বিষয় যখন আমরা পড়তে যাই, যেমন একজন কেমিস্ট্রির কথা বললো, কেমিস্ট্রিতে পড়ে, তো এই কেমিস্ট্রি যখন পড়তে যাও, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। তো আমরা ভাষার যে জায়গায় ছিলাম, এই যে দুই ভাষার যে দুই ভাষাভাষী মানুষ, সেক্ষেত্রে ভাষাটা কি তাদের কাছে সহজতর হচ্ছে না, সেই কারণে তাদের ভাবের আদান প্রদানটাও সহজ হচ্ছে না। সেই ক্ষেত্রে কি হয়, দোভাষীর সাহায্য নিতে হবে, কিংবা একই ভাষাভাষীর মানুষের সহায়তা নিতে হবে যারা এই ভাষাগুলো বুঝে। এখন ভাষা কি মানুষের ভাবের আদান প্রদান সহজতর করার পূর্ব শর্ত। এই যে মানব সভ্যতার এই আধুনিক পর্যায়ে আমরা এসেছি, আমরা ছিলাম বনচারী মানুষ।
বনচারী পর্যায় থেকে আমরা এই পর্যায়ে এসেছি, তার পেছনে অবশ্যই ভাষার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এখনো আছে। ভাষা হলো মানব সভ্যতার ধারক ও বাহক, এবং মানব ও ভাষা ও সভ্যতার বয়স এক, এবং এই সভ্যতার বিকাশের সঙ্গে মানুষের ভাষার বিকাশেরও একটা সম্পর্ক রয়েছে। তাই অনেক গবেষক বলে থাকেন যে সভ্যতার বয়সের সমপরিমাণ বয়স হলো ভাষার বয়স। গবেষকদের ধারণা, প্রাচীন মানুষের মনের ভাব প্রকাশ করতে বিভিন্ন উপায়ে, যেমন ইশারা, অর্থহীন অস্ফুট ধ্বনি। এই যে আমরা এখন সরাসরি কথা বলছি, সরাসরি কথা না বলে কিছু শব্দ হয়তো তারা করতো, নানা রকমের রেখা, নকশা, চিত্র অঙ্কনের দ্বারা, তারপর এসেছে মুখের ভাষা। ওই ধাপগুলো আস্তে আস্তে অতিক্রম করতে করতে এক পর্যায়ে অবশেষে এসেছে যখন সভ্যতার উৎকর্ষের সময়ে এসেছে কি মুখের ভাষা। আমরা এখন যে ভাষাটা ব্যবহার করছি, এখন আমরা কোন ভাষার মানুষ, কোন ভাষাভাষী মানুষ? আমরা বাংলা ভাষাভাষী মানুষ। এই বাংলা ভাষাভাষী মানুষগণের মধ্যে বাংলা ভাষার যে ভাষাবিদগণ আছেন, তারা আসলে ভাষা সম্পর্কে কি বলেছেন, ভাষাকে কিভাবে সংজ্ঞায়িত করেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, মনুষ্য জাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে তাহার নাম ভাষা। মনুষ্য জাতি মানে কি? আমরা মানুষ জাতি, যে মানুষ সম্প্রদায় আছে, তারা যে ধ্বনি বা ধ্বনি সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে তাহার নাম ভাষা। আমরা যেভাবে মনের ভাবটা প্রকাশ করছি সেটাই হলো ভাষা। ডক্টর সুকুমার সেন বলেছেন, মনের ভাব প্রকাশ করার নিমিত্ত বিভিন্ন জাতির বা সমাজের সকল শব্দের বোধগম্য বাক্য সমূহের সমষ্টিকে সে জাতির ভাষা বলা। আমরা যে জাতি, আমরা বাঙালি জাতি, আমাদের যে মানব সম্প্রদায় আছে বা আমাদের যে মানব সমষ্টি আছে, তাদের বোধগম্য বা তাদের বোঝার উপযুক্ত যে বাক্যসমূহ আমরা ব্যবহার করি, সেই বাক্যসমূহকে কি বলা হবে? বাংলা ভাষাভাষীদের ভাষা। বাংলা ভাষাভাষীদের ভাষা কি? বাংলা ভাষা। আর ডক্টর মোহাম্মদ আব্দুল হাই বলেছেন, এক এক সমাজের সকল মানুষের অর্থবোধক ধ্বনির সমষ্টি ভাষা। যে সমাজে বসবাস করে, সেই সমাজের যে সকল মানুষ বসবাস করে, তাদের যে অর্থবোধক ধ্বনির সমষ্টি আছে, সেই সমষ্টিগুলোই হলো ভাষা। তো এখানে আমরা কি দেখলাম? এরকম আরো অনেক ভাষাবিদগণ আরো বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। আমি এখানে 3টি সংজ্ঞা তোমাদের মূলত ধারণা দেওয়ার জন্য, তোমাদের কি করতে হবে, এই বিষয়গুলা সম্পর্কে আরো তুমি যত বিস্তৃত ব্যাখ্যা দিতে পারবে, যত উদ্ধৃতি সংগ্রহ করতে পারবে, সেটা তোমার লেখাটাকে আরো সমৃদ্ধ করবে, তোমার উত্তরটা আরো আকর্ষণীয় হবে। আমি এখানে কয়জনের উদ্ধৃতি নিয়ে আসলাম? 3 জনের উদ্ধৃতি। তুমি যদি 6 জনের উদ্ধৃতি দাও বা তুমি যদি 4 জনের উদ্ধৃতি দাও, তাহলে তো আমার চাইতে ভালো হয়েছে নাকি? তো এইটা তোমাদের পড়তে হবে, এর ভিতরে প্রবেশ করতে হবে। সব তো আর ক্লাসে বলে দেওয়া যাবে না। ক্লাস কি হবে? ক্লাস জিনিসটা হলো দিক নির্দেশনা দেওয়া, যে কোন দিকে আমাদের যেতে হবে, কোন বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে, কোন বিষয়গুলো নিয়ে আমাদের ভাবতে হবে। বাংলা ভাষার বিবর্তন, আমাদের যে আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমাদের যে মাতৃভাষা, সে ভাষাটা হলো বাংলা ভাষা। এই বাংলা ভাষাটা কিভাবে বিবর্তিত হয়েছে তার একটা ছক আমরা দেখব, এবং এই সম্পর্কে আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব বাংলা ভাষার। এবং এই ছকটা আমি সংগ্রহ করেছি বাংলাপিডিয়া থেকে। দেখা যাচ্ছে? জি স্যার, ওকে, দেখা যাচ্ছে। ইন্দো ইউরোপীয় ভাষার যে আদি স্তর, এই স্তরটাকেই বলা হয় ইন্দো ইউরোপীয় ভাষা স্তর বা ইন্দো ইউরোপীয় আর্য ভাষা স্তর। ওই স্তর থেকে 2টি ধারা বিভক্ত হয়েছিল। সেটা খ্রিস্ট জন্মের আরো 3500 বছর আগে, 3500 বছর পূর্বে, খ্রিস্ট পূর্বাব্দ, ক্রিপু মানে কি? খ্রিস্ট পূর্বাব্দ। এর একটা ধারা হলো ক্যান্তম, আর একটা ধারা হলো শতক।
এই শতম ধারা থেকেই আসলে বিকশিত হয়ে আর্য, সংস্কৃত, ভারতীয় আর্য, তারপরে সংস্কৃত থেকে বিভিন্ন মাগধী প্রাকৃত, গৌড়ীয় প্রাকৃত, অপভ্রংশ, এইভাবে এসে আমরা কোথায় উপনীত হয়েছি? বাংলায়। যদি সেটাকে আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ধারণাকে আমরা গ্রহণ করি তাহলে কত? 650 খ্রিস্টাব্দে। আবার যদি আমরা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ধারণাকে আমরা গ্রহণ করি সেক্ষেত্রে সেটা কত হবে? 950 খ্রিস্টাব্দে। এটা 650 হোক আর 950 হোক, এটা বড় বিষয় না। কিভাবে বিবর্তিত হয়ে এসেছে সেটা আমরা দেখব। আসলে এক এক ভাষাবিদ এক এক ভাবে ব্যাখ্যা করেছেন। আমরা যদি প্রমাণ না করতে পারি তাহলে সবার কাছেই আমরা যাব। আমরা এটা যদি সুস্পষ্ট না করতে পারি তাহলে আমরা সব ভাষাবিদদের সাথে আমরা যোগাযোগ রক্ষা করব। তো ইন্দো ইউরোপীয় ভাষা স্তরে দুইটি ধারা ছিল, ক্যান্তম ও শতম। আমরা কোন ধারায় এসেছি? শতম। শতমের উপস্থিতি ছিল খ্রিস্ট জন্মের, যিশু ইংরেজি সাল গণনা শুরুর আরো 3500 বছর পূর্বে। এই শতমের কয়েকটা ধারা হলো আলবানিক, আর্মানিক, বাল্টোস্লাভিক, স্লোভাকিয়া, যুগোস্লাভিয়া, যে বাল্টিক রাজ্যগুলো, ওই অঞ্চলটা ছিল আর্য। আমরা কোথায় ছিলাম? আর্য, তাও কি খ্রিস্ট জন্মের 2500 বছর আগে। এই আর্য থেকে আবার তিনটা ধারা এসেছে, দার্দিক, ইরানিক, ভারতীয় আর্য। এই আর্যটাকে বলা হয় ভারতীয় আর্য এবং এই সময়কালটা কত? খ্রিস্ট জন্মের 1500 থেকে 1200 বছর আগে। এই ভারতীয় আর্য থেকে আবার ভারতীয় ধারা থেকে আরো দুইটি ধারা হয়ে গেছে বৈদিক। বৈদিক ধারাকে আবার কেউ কেউ বলে কি? ঋগ্বেদ। আর একটা হলো প্রাচীন ভারতীয় আর্য ভাষা। এটা আনুমানিক খ্রিস্ট জন্মের 1000 বছর পূর্বে। খ্রিস্ট জন্মের 1000 বছর পূর্বে। এবং এই প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকেই প্রাচীন ভারতীয় আরেকটা স্তর ছিল কথ্য ভাষা, যেটাকে আদিম প্রাকৃত বলা হয়। এই স্তরটা হলো 800 খ্রিস্টপূর্বাব্দ, খ্রিস্ট জন্মের 800 বছর পূর্বে। সেখান থেকে আদিম প্রাকৃত থেকে এসেছে কি? সংস্কৃত, পাণিনির ব্যাকরণ। পাণিনির যে ব্যাকরণ, সংস্কৃত ব্যাকরণটা পাওয়া যায়, সেই ব্যাকরণটা কত? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী থেকে 5ম শতাব্দী, মানে কি খ্রিস্ট জন্মের 600 বছর থেকে 500 বছরের মধ্যে এই সময়টা। এই সংস্কৃত থেকে আবার কি? প্রাচীন উদিচ্য, প্রাচীন সৌরসেনী, অশোক লিপির ভাষা পালি, প্রাচীন প্রাচ্য। কি আমাদের বাংলা ভাষা কারো মতে পালি থেকে এসেছে, কারো মতে এসেছে প্রাচীন প্রাচ্য থেকে। তো আমরা এই একটা অংশ থেকে, প্রাচীন প্রাচ্য থেকেই তারপরে যেটা আসছে মাগধী প্রাকৃত বা গৌড়ীয় প্রাকৃত। এইখানে আবার মতভেদ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সুনীতি কুমার সেন, ডক্টর সুনীতি কুমার সেন, তো এইখানে আবার কেউ বলছেন মাগধী প্রাকৃত থেকে এসেছে, আবার কেউ বলেছেন গৌড়ীয় প্রাকৃত থেকে এসেছে। তো এখানে কত? আনুমানিক খ্রিস্ট জন্মের 200 বছর আগের ঘটনা এটা। এরপরে এই মাগধী প্রাকৃত থেকে আসুক আর গৌড়ীয় প্রাকৃত থেকে আসুক, সবাই একমত হয়েছেন যে এটা পরবর্তী রূপটা ছিল কি? অপভ্রংশ। সেটা মাগধী অপভ্রংশ হইতে পারে কিংবা গৌড়ীয় অপভ্রংশ হইতে পারে। এইটা কত? খ্রিস্ট জন্মের 400 বছর থেকে 600 বছরের মধ্যে। 400 থেকে 600 বছরের মধ্যে, 400-600 এর মাঝামাঝি কোনো সময়। অপভ্রংশ থেকে পরে এসেছে বিহারি, প্রাচীন উড়িয়া ও বঙ্গ কামরূপী। এটা আনুমানিক খ্রিস্ট জন্মের 500 বছর পরে বঙ্গ কামরূপী। এই বঙ্গ কামরূপী থেকে কি কি এসেছে? অহমীয়া আর বাংলা। আমরা পেয়েছি কি? আমাদের বাংলাকে পেয়েছি। এইটা আসলে বাংলা পিডিয়াতে এই, এবং এখানে আসলে সুস্পষ্ট ইতিহাসটা বলা কঠিন। ধারণার উপর এবং এই যে শব্দ বিশ্লেষণ, পদ বিশ্লেষণ করে তার উপরে ভাষাবিদগণ আসলে তাদের ধারণাগুলো উপস্থাপন করে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ভাষ্যমতে 650 চর্যাপদকে আদি নিদর্শন ধরে 650 খ্রিস্টাব্দে বাংলা ভাষার উদ্ভব। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে সেটি হলো 950 খ্রিস্টাব্দে। এখন আমরা যদি ধাপগুলো একটা একটা করে দেখি, ইন্দো ইউরোপীয় স্তর ছিল, তারপরে আমরা সেখান থেকে পরিবর্তিত হয়ে এসেছি শতম থেকে আর্য ভাষা,
আর্য ভাষা থেকে আমরা এসেছি ভারতীয় আর্য, সেখান থেকে সংস্কৃত, সংস্কৃত থেকে মাগধী বা গৌড়ীয় প্রাকৃত, দুইটার একটা, এক এক ভাষাবিদ এক একটার পক্ষে বলেছেন। এরপরে অপভ্রংশ এসেছে, অপভ্রংশ থেকে বঙ্গকামরূপী, বঙ্গকামরূপী থেকে পরবর্তী ধাপটা হলো বাংলা। এবং আমরা এই ধাপগুলো অতিক্রম করে বাংলা ভাষাটা বিবর্তিত হয়ে আমরা আমাদের এই আধুনিক রূপে বা বর্তমান রূপে বাংলা ভাষাকে পেয়েছি। 1800 সালের দিক কিংবা এই বাংলা আর এই যে বঙ্গকামরূপী থেকে পরিবর্তিত হয়ে আসা বাংলা, চর্যাপদের বাংলা, চর্যার ভাষা কিংবা শ্রীকৃষ্ণ কীর্তনের বাংলা আর এখনকার বাংলা কিন্তু এক নয়, ঠিক আছে? এটা যুগে যুগে বিবর্তিত হয়েছে। এখনকার শব্দে আমাদের বিভিন্ন ভাষার প্রভাব রয়েছে, বিভিন্ন ভাষার শব্দ এসে বাংলা ভাষায় নিজস্ব স্থান করে নিয়েছে, ঠিক আছে? নিজস্ব স্থান করে নিয়েছে। এই স্থান করে নিতে নিতে বাংলা ভাষা এখন একটা উত্তর আধুনিক যুগে আমরা এসে উপনীত হয়েছি। আর এখানে যে বাংলার কথা বলা হচ্ছে বঙ্গকামরূপীর পরে বাংলা, এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা মাইকেল মধুসূদন দত্ত ওনাদের বাংলারও আরো আগে। চর্যাপদের বাংলা যে কর্ণপাঠ কিংবা শ্রীকৃষ্ণ কীর্তনের যে বাংলা, ওই সময়কার বাংলার নিদর্শন হিসেবে তারা এখানে এই ধাপগুলো চলে এসেছে। আর আমরা এখন বাংলা ভাষার উত্তর আধুনিক যুগে অবস্থান করছি। বাংলা ভাষা যে বিবর্তিত হয়েছে কয়েকটা রূপে, একটা শব্দকে যদি আমরা বলি, ইন্দো ইউরোপীয় স্তরে কি বলতো, ইয়োস একম স্পেকিয়াতে। এখন এইটা আসলে বানানটা এরকম হতেও পারে, নাও হতে পারে, আমি সংগ্রহ করেছি ইন্দো ইউরোপীয় স্তরে এটা। তারপরে শতম স্তরে কি এসে বলছে ইয়োস এসম স্পেশিয়াতে। দেখো এখানে কিন্তু কিছু কিছু পরিবর্তন হচ্ছে, বিবর্তন কিন্তু হচ্ছে। তারপরে প্রাচীন ভারতীয় আর্য ভাষায় আমরা কি বলতাম, ইয়োস অসম স্পর্শায়ত। ভারতীয় আর্য ভাষায় ইয়ম অসম স্পর্শিত। প্রাকৃত, প্রাকৃত রূপে এসে আমরা কি বলেছি, তুমভে ঘুরং দেখক। এটা কোথায় যে বিবর্তিত হয় আমরা একটু দেখি, শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায়। অপভ্রংশ, অপভ্রংশে বলতো তুমভে ঘুরো দেখক, তুমভে ঘুরো দেখক। প্রাচীন বাংলায় কি বলা হতো, তুমভে ঘোড়া দেখো, তুমভে ঘোড়া দেখো। আর আধুনিক বাংলায় আমরা বলি তুমি ঘোড়া দেখো। এই যে তুমি ঘোড়া দেখো শব্দটা, এই শব্দটাই কোথা থেকে এসেছে, ইয়োস একম স্পেকিয়তে। এইটার অর্থ কিন্তু এইটাই বুঝাইতো, তুমি ঘোড়া দেখো। এইভাবে বিবর্তিত হয়ে বাংলা ভাষাটা এখন আমাদের, এই যে এখন আমাকে যদি বলা হয় ইয়োস অসম স্পর্শিত, এটা কি আমরা আসলে কেউ কিছু বুঝবো? তুমি ঘোড়া দেখো, এটা কি আমরা বুঝবো? অসম্ভব স্যার। ঠিক আছে। তো এটা আসলে কি হয়েছে, ভাষার যে বিবর্তনের ধাপ ধারাগুলো আছে, এই ধারাগুলো অতিক্রম করে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি, তুমি ঘোড়া দেখো। আমরা এখন এটা বলি যে তুমি ঘোড়া দেখো, এবং এই কথাটাই আমরা বুঝি। এখন আমরা যদি বলি তুমি ঘোড়া দেখো, হয় বলবো এটা হিন্দির সাথে সম্পর্ক আছে কিংবা উর্দুর সাথে সম্পর্ক আছে বা অন্য কোনো ভারতীয় কোনো ভাষার সাথে সম্পর্ক আছে। আমাদের বাংলার সাথে এর সম্পর্ক আমরা খুব কমই খুঁজে পাবো, তাই নয় কি? জি স্যার। জি স্যার। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? এই যে এই পর্যন্ত আমি কথা বললাম, আমি তো বলেই যাচ্ছি, এখন তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? স্যার প্রশ্ন নাই স্যার, এটা তো একটা ধারাবাহিকতা স্যার। হ্যাঁ, ওকে, স্যার তাহলে আমরা নতুন শুরু করছি তো এই জন্য আর কি বিষয়টা অন্যরকম নতুন লাগতেছে। আচ্ছা, না নতুন লাগবে না, এইগুলো আসলে স্যার এটা বোঝার জিনিস, এটা স্যার, এটা স্যার এমনি ধারাবাহিকভাবে দেখার জিনিস। হ্যাঁ হ্যাঁ, আমরা আশা করি ইনশাআল্লাহ ভালোর দিকে যাব, এবং সবাই একটু চেষ্টা করলে, এবং যেহেতু আমাদের মাতৃভাষায় আমরা পড়বো, আমাদের জন্য পড়াটা সহজ, একটু মনোযোগ রাখতে হবে। বাংলা ভাষা, বাংলা ভাষাটা কিভাবে আসে? বর্তমান পৃথিবীতে প্রায় 4000 ভাষা রয়েছে। পৃথিবীতে কত ভাষাভাষী আছে? 4000 ভাষাভাষী আছে। তবে এই 4000 ভাষাভাষীর মধ্যে আবার একটা কথা আছে যে ঝুঁকি মুক্ত, ঝুঁকিহীন ভাষা, ঝুঁকিহীন ভাষা কিন্তু 100 কম, 40টার মতো ভাষা যারা ঝুঁকির বাইরে রয়েছে। কেন ঝুঁকির বাইরে রয়েছে? যে ভাষাতে 1 কোটির কম মানুষ কথা বলে,
1 কোটি মানুষের কম কথা বলে, বা 50,000, আমরা বললাম যে মনে করলাম যে 1 লাখ মানুষই, আমি বললাম 1 কোটি না, বললাম 1 লাখ মানুষের কম কথা বলে, সেই ভাষাটাকে বলা হয় কি ঝুঁকিপূর্ণ ভাষা। এই ভাষাটা আসে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। তবে আমাদের যে মাতৃভাষা, যে মাতৃভাষা রক্ষার জন্য আমরা রক্ত দিয়েছি, রক্ত দিয়ে যে ভাষা রক্ষা করেছি, যে ভাষার উপর ভিত্তি করে আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, সে বাংলা ভাষাটি পৃথিবীর অন্যতম প্রভাবশালী ভাষা। পৃথিবীতে প্রায় 30 কোটির মতো মানুষ বাংলা ভাষায় কথা বলে, এবং সেই হিসেবে বাংলা পৃথিবীর 4র্থ বৃহত্তম মাতৃভাষা। কোথাও পঞ্চম, কোথাও 4র্থ লেখা হয়। তো আমার কাছে যেটা মনে হয়েছে, এটাকে 4র্থ বৃহত্তম মাতৃভাষা বাংলা। এবং আমাদের যে ন্যাশনাল জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের যে ব্যাকরণ বইটি আছে নবম দশম শ্রেণীর, সেখানে 4র্থ বৃহত্তম ভাষা হিসেবে উল্লেখ আছে। আমি সেই যুক্তিটা এখানে তুলে ধরেছি। বাংলা সার্বভৌম ভাষাভিত্তিক জাতিরাষ্ট্র, বাংলাদেশের একমাত্র রাষ্ট্রভাষা। এবং আমরা এই যে বাংলাদেশীদের একমাত্র রাষ্ট্রভাষা কিন্তু বাংলা। ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামের বরাক উপত্যকার সরকারি ভাষা বাংলা। এবং ভারতের কি পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামের বরাক উপত্যকার সরকারি ভাষা। এর পাশাপাশি বঙ্গোপসাগরে উপস্থিত আন্দামান দ্বীপপুঞ্জ, আন্দামান এবং নিকোবর যে দ্বীপপুঞ্জ আছে, তাদের প্রধান কথ্য ভাষা বাংলা। এছাড়া ভারতের ঝাড়খণ্ড, বিহার, মেঘালয়, মিজোরাম, উড়িষ্যা রাজ্যগুলোতে উল্লেখযোগ্য পরিমাণে বাংলাভাষী জনগণ রয়েছে। ভারতের ওই রাজ্যগুলোতেও বাংলা ভাষাভাষী রয়েছে। ভারতে হিন্দির পরে সর্বাধিক প্রচলিত ভাষা বাংলা। ভারতে হিন্দি ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে, তারপরেই সবচেয়ে বেশি কথা বলে বাংলা ভাষায়। এছাড়া মধ্যপ্রাচ্য, আমেরিকা, ইউরোপে উল্লেখযোগ্য বাংলাভাষী অভিবাসী রয়েছে, এবং বাংলা ভাষায় কথা বলে এরকম অনেক অভিবাসী ইউরোপে আছে, যুক্তরাষ্ট্রে আছে, মধ্যপ্রাচ্যে আছে, অস্ট্রেলিয়ায় আছে। আবার আফ্রিকার অনেক দেশে এখন বাংলাদেশের সেনাবাহিনী লোকজন শান্তিরক্ষী মিশনে কাজ করতে গিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, এবং আফ্রিকার অনেক দেশে বাংলা ভাষার এখন প্রচলন আছে। যেমন সিয়েরা লিওন যে দেশটা আছে আফ্রিকার, তারা বাংলাকে তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে। এবং বাংলা ভাষার প্রারম্ভ, বাংলা ভাষার সূচনাটা যেটা আমি আগে বলেছিলাম, এবং এইটা নিয়ে আমরা আসলে বিস্তারিত আমরা জানবো হলো বাংলা সাহিত্যের ইতিহাসে যখন আমরা যোগ বিভাজনটা আমরা দেখবো, সেখানে আসলে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। সেটা হলো আমাদের 101 যে কোর্সটা আছে বাংলা সাহিত্যের ইতিহাস আদি থেকে মধ্যযুগ পর্যন্ত, সেখানে সেই টিউটোরিয়ালে আগামী যে টিউটোরিয়াল, প্রথম টিউটোরিয়ালটা সম্ভবত আগামী রোববারে, সেখানে আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। বাংলা ভাষা বিকাশের ইতিহাস 1300 বছর পুরনো, এবং এই যে আমাদের বাংলা ভাষার যে বিস্তার ঘটেছে, বিবর্তিত হয়ে বাংলা ভাষার আবির্ভাব ঘটেছে, তার বয়স হয়ে গেছে প্রায় 1300 বছর। চর্যাপদ বাংলা ভাষার আদি নিদর্শন হিসেবে গৃহীত হয়েছে, এবং সর্বজন স্বীকৃতি পেয়েছে বাংলা ভাষার আদি নিদর্শন হলো চর্যাপদ। 8ম শতক থেকে বাংলায় রচিত সাহিত্যের বিশাল ভান্ডারের মধ্য দিয়ে অষ্টাদশ শতকের শেষে এসে বাংলা ভাষা বর্তমান রূপ পরিগ্রহণ করেছে। এবং অষ্টাদশ মানে কি 18 শতকের পরে আধুনিক যুগে মাইকেল মধুসূদন দত্তের পরবর্তী সময় থেকে সে বাংলা তার আধুনিক রূপটা এসে পেয়েছে। বাংলা ভাষার লিপি হলো বাংলা লিপি। আমরা আগামী টিউটোরিয়ালে বাংলা লিপি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। বাংলা লিপিটা কি, কিভাবে এসেছে, কোথা থেকে এসেছে, এই সম্পর্কে আমরা বাংলা লিপি সম্পর্কে জানবো। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে প্রচলিত বাংলা ভাষার মধ্যে শব্দগত ও উচ্চারণগত সামান্য পার্থক্য রয়েছে। যেমন আমরা একটা শব্দ বলি, আমরা বাংলাদেশে আমরা শব্দটাকে বলি চুলা, আগুন জ্বালানোর জন্য আমরা যেটা ব্যবহার করি চুলা। পশ্চিমবঙ্গে কিন্তু এটা আসলে চুলা ব্যবহার করে না, তারা উনুন ব্যবহার করে। সংস্কৃত থেকে যে শব্দটা এসেছে, তদ্ভব হয়ে এসেছে, সে উনুন শব্দটাই তারা ব্যবহার করে। এখন শব্দগত এবং উচ্চারণগত কিছু পার্থক্য তাদের সাথে আমাদের রয়ে গেছে। তবে দুই পশ্চিমবঙ্গেরাও বাংলায় কথা বলে, আমরাও বাংলায় কথা বলি। বাংলার নবজাগরণে ও বাংলার সংস্কৃতিকে
এক সূত্রে গাঁথা সংস্কৃতিকে, এখানে সংস্কৃতি বানানটা আমার ভুল হয়েছে, সংস্কৃতিকে এক সূত্রে গাঁথা ও বাঙালি জাতীয়তাবাদের বিকাশে তথা বাংলাদেশ গঠনে বাংলা ভাষা ও সাহিত্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই যে বাংলার যে নবজাগরণ বলি, বাংলা সংস্কৃতিকে একই সুতায় নিয়ে আসা এবং বাঙালি জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে বাংলাদেশ নামের যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, গঠিত হয়েছে, তার পেছনে মূল কাজ করেছে বাংলা ভাষা ও সাহিত্য, এবং তার ব্যাপক একটা অবস্থান রয়েছে তার পেছনে। বাংলা ভাষার যুগ বিভাগ হলো তিনটা: প্রাচীন বাংলা, মধ্য বাংলা, আধুনিক বাংলা। প্রাচীন বাংলা কি? 900 থেকে 1400 খ্রিস্টাব্দ চর্যাপদ, ভক্তিমূলক গান এই সময়কার লিখিত নিদর্শন। এই সময়ে আমি, তুমি ইত্যাদি সর্বনাম এবং ইলা, ইবা ইত্যাদি ক্রিয়া বিভক্তির আবির্ভাব ঘটে। পাল সাম্রাজ্য ও সেন রাজবংশের ভাষা, সেটাই কি আসলে প্রাচীন বাংলা বা প্রাচীন যুগের বাংলা ভাষা হিসেবে পরিচিত। আমি প্রাথমিক কথাগুলো এখানে বলে যাই। মধ্য বাংলা 1400 থেকে 1800 খ্রিস্টাব্দ, যেটাকে আমরা আসলে মধ্যযুগ বলবো। এ সময়কার গুরুত্বপূর্ণ লিখিত নিদর্শন চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন, বিভিন্ন ধরনের মঙ্গল কাব্য। শব্দের শেষে অধ্বনির বিলোপ, যৌগিক ক্রিয়ার প্রচলন, ফার্সি ভাষার প্রভাব এই সময় সাহিত্যে লক্ষ্য করা যায়। এবং ওই সময়টা কি সাহিত্য ভাষার একটা প্রভাব আছে। কোন কোন ভাষাবিদ এ যুগকে আদি ও অন্ত দুই ভাগে ভাগ করেন। মধ্যকে আবার, মধ্য বাংলার যে যুগটা আছে এটা আবার আদি এবং অন্ত, শেষ, শুরু এবং শেষ, এই দুইটা ভাগে ভাগ করা হয়। এবং আধুনিক বাংলা 1800 খ্রিস্টাব্দ থেকে বর্তমান, এই সময় ক্রিয়া ও সর্বনামের সংক্ষেপণ হয়েছে। ঠিক আছে, সাধু চলিতর যে প্রভাবটা, ক্রিয়া ও সর্বনামের সংক্ষেপ ঘটেছে। যেমন তাহার পরিবর্তিত হয়ে তার হয়েছে, করিয়া ছিল, পড়েছিল। প্রথম বাংলা ব্যাকরণ লেখার উদ্যোগ নেওয়া হয় এবং আধুনিক বাংলাতে এসে প্রথম ব্যাকরণ লেখার উদ্যোগ নেওয়া হয়, এবং তারপরে ব্যাকরণের বিভিন্ন বিবর্তন এসেছে। ভাষার রূপ নিয়ে, বানানের নিয়ে কাজ হয়েছে, উচ্চারণ নিয়ে কাজ হয়েছে, এবং ভাষার ব্যাপক বিবর্তন হয়েছে আধুনিক যুগে এসে। বাংলা ভাষার রূপ, এই যে লৈখিক, বাংলা ভাষাকে আমরা কি দুই রূপে, একটা হলো মৌখিক রূপ আর একটা হলো লৈখিক রূপ। মৌখিক রূপকে আবার আমরা কি দুই ভাগে ভাগ করি: আঞ্চলিক ভাষা, চলিত ভাষা। আবার লৈখিক রূপকে কি ব্যবহার করি: চলিত ভাষা ও সাধু ভাষা। মৌখিক ভাষা কোনটা? কি মানুষের মুখে মুখে যে রূপ ভাষা প্রকাশিত হয়, যেটা কথ্য ভাষা। লৈখিক ভাষা কি? মানে কি আমরা যে লিখিত রূপটা ব্যবহার করি ভাষা, সেটাই হলো লৈখিক রূপ। আবার আঞ্চলিক ভাষা, ঠিক আছে, আঞ্চলিক রূপ এক এক দেশের এক এক রকম হবে। আঞ্চলিক ভাষাটাকে আসলে কি বলা হয়? ইংরেজিতে এটাকে বলা হয় ডায়ালেক্ট। ঠিক আছে, আঞ্চলিক উপভাষা। যেমন একটা কথা বলি, আপনি কেমন আছেন, এই কথাটাকে যদি ময়মনসিংহের ভাষায় বা বৃহত্তর ময়মনসিংহ, আপনি কেমন আছেন, কিংবা চট্টগ্রামের ভাষায় বলতে গেলে অনেক কেন আছেন। চলিত রূপ, এই যে আমরা ক্রিয়া এবং সর্বনামের যেটা বলছি, ক্রিয়া এবং সর্বনামের বিবর্তিত যে রূপটা, সেটাই হলো আসলে চলিত রূপ। আর সাধু রীতি হলো যেটা গুরু গম্ভীর। আমরা আগে নাটকে সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী ছিল, কিন্তু আমরা যে আগের যে শিক্ষা ব্যবস্থা, সেটা কি সাধু রূপটাকেই, গুরু গম্ভীর রূপটাকেই গ্রহণ করা। তো আজকের টিউটোরিয়াল, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। ঠিক আছে, আজকের টিউটোরিয়ালটা আমি এখানেই শেষ করব।